প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ইনডাইরেক্ট মেথডে কয়েকটা অঙ্ক করানো হয়েছে। আগেই বলেছিলাম যেহেতু ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট মেথডে দুই ধরনের অঙ্কই পরীক্ষা আসতে পারে, তো আজ তোমাদের ডাইরেক্ট মেথডের একটা অঙ্ক শেখাবো। তার আগে একটু ডাইরেক্ট মেথড নিয়ে আলোচনা করি। তো ডাইরেক্ট মেথডে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিনান্সিং অ্যাক্টিভিটিস ইনডাইরেক্টের মতোই, কিন্তু ডাইরেক্ট মেথডে যে অপারেটিং অ্যাক্টিভিটিস, এই অপারেটিং অ্যাক্টিভিটিসের যে ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো, এগুলো অঙ্কের মধ্যে সরাসরি উপস্থাপন না করে বাইরে থেকে ওয়ার্কিং করে আনতে হয়। তো সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে যে আইটেমগুলো সাধারণত হয়ে থাকে: ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার, ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার, ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স, ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স, আর হচ্ছে ক্যাশ পেমেন্ট ফর আদার এক্সপেন্স। তো এই যে পেমেন্ট এবং রিসিপ্ট, এগুলো ওয়ার্কিংয়ে যদি আমরা আগে শিখি তাহলে আমাদের এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে সুবিধা হবে। তো আজ সর্বপ্রথম একটা অঙ্ক যদি আমি পড়ি: ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেইড এক্সপেন্স, ল্যান্ড, ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এগুলো অ্যাসেট পাশে দেওয়া আছে। লাইবিলিটি পাশে দেওয়া আছে অ্যাকাউন্ট পেবল, অ্যাক্রুড এক্সপেন্স, ইনকাম ট্যাক্স পেবল, বন্ডস পেবল, কমন স্টক, আর হচ্ছে রিটার্ন আর্নিং। আজ দুটি পার্ট দেওয়া আছে বিধায় বোর্ডে উঠায়নি। আরও আছে সেলস রেভিনিউ, কস্ট অফ গুডস সোল্ড, অপারেটিং এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, লস অন সেল অফ ইকুইপমেন্ট, ইনকাম বিফোর ট্যাক্স, তারপরে ইনকাম ট্যাক্সও দেওয়া আছে। এবার ডিভিডেন্ড ডিক্লার দেওয়া আছে, ইকুইপমেন্ট কস্টিং, সোল্ড টাকা এত টাকা দেওয়া আছে, বন্ডস ওয়ার ফেস ভ্যালু দেওয়া আছে, ইকুইপমেন্ট কস্টিং টাকা পার্সেস দেওয়া আছে, কমন স্টক ইস্যু টু অ্যাকোয়ার ল্যান্ড। এই যে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কমন শেয়ার ইস্যু করা হয়েছে ল্যান্ড এর বিনিময়ে। তাহলে এটা এটা হচ্ছে নন ফিনান্সিং আইটেম, এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যাবে না। তো আমরা ওয়ার্কিংগুলো যদি আগে করি: কালেকশন ফ্রম কাস্টমার, ওয়ার্কিং নোটস, ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার। এখানে দেখতে হবে যে সেলস নামে যে টাকাটা দেওয়া আছে, সেলস রেভিনিউ দেওয়া আছে 1,75,500, সেলস 1,75,500। এই সেলসের সাথে যদি অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ হয় তাহলে সেলসের টাকা থেকে বাদ যাবে, আর যদি অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হয় তাহলে সেলস থেকে মানে অ্যাকাউন্ট রিসিভেবল যদি ইনক্রিজ হয় তাহলে এই টাকা থেকে বাদ গিয়ে ক্যাশ কালেকশন বের করা হবে, আর যদি অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হয় তাহলে এর সাথে যোগ হবে। তাহলে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল 12 সালে ছিল হচ্ছে 28,000, সরি, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 12 সালে 2700, এবার হয়েছে 2160। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হয়েছে। অ্যাড ডিক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবল, কত টাকা ডিক্রিজ হয়েছে? 540 টাকা। এটা যোগ করলে হয় 1,76,040। দ্বিতীয় যে ওয়ার্কিং, ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার, ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের সাথে রিলেটেড। কস্ট অফ গুডস সোল্ডের সাথে রিলেটেড তো দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড অঙ্কের মধ্যে 1,18,800, কস্ট অফ
গুড সোল্ড 1,18,800। এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে দেখতে হবে ইনভেন্টরি ইনক্রিজ না ডিক্রিজ। যদি ইনভেন্টরি ডিক্রিজ হয় তাহলে এই টাকা থেকে বাদ যাবে, আর যদি ইনভেন্টরি ইনক্রিজ হয় তাহলে এর সাথে যোগ হবে। তাহলে দেখা যাচ্ছে ইনভেন্টরি ডিক্রিজ হয়েছে, লেস ডিক্রিজ অফ ইনভেন্টরি, এটা আছে তোমার 5,400 টাকা, বিয়োগ করলে 1,13,400। এবার দেখতে হবে অ্যাকাউন্ট পেবল এটাও ডিক্রিজ হয়েছে। তাহলে অ্যাকাউন্ট পেবল যদি ডিক্রিজ হয় তাহলে এই টাকার সাথে যোগ হবে। অ্যাড ডিক্রিজ অফ অ্যাকাউন্ট পেবল 1,500 টাকা, তাতে হয় 1,14,900। আমরা তৃতীয় যে ওয়ার্কিংটা বের করব সেটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সটা দেখা যাচ্ছে অপারেটিং এক্সপেন্স নামে বইতে দেওয়া আছে। ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স, ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স, এটা অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে 31,680। এই অপারেটিং এক্সপেন্সের সাথে রিলেটেড আছে প্রিপেইড এবং অ্যাক্রুড এক্সপেন্স গুলো। যদি প্রিপেইড এক্সপেন্স ডিক্রিজ হয়, প্রিপেইড এক্সপেন্স যদি ডিক্রিজ হয় তাহলে এখান থেকে মাইনাস হবে, আর যদি অ্যাক্রুড এক্সপেন্স ডিক্রিজ হয় তাহলে এর সাথে যোগ হবে। তাহলে দেখা যাচ্ছে প্রিপেইড এক্সপেন্স আগে ছিল হচ্ছে 1440, এখন আছে 1,080, মানে মাইনাস হয়েছে। লেস ডিক্রিজ অফ প্রিপেইড এক্সপেন্স, প্রিপেইড এক্সপেন্স 360 টাকা, বিয়োগ করলে হয় 31,320। অ্যাড ডিক্রিজ অফ অ্যাক্রুড এক্সপেন্স, এটা আছে 900 টাকা, তাতে 32,220 টাকা হয়। সর্বশেষ ওয়ার্কিং যেটা আছে ইনকাম ট্যাক্স পেইড। ইনকাম ট্যাক্স পেইড, ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স, ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স। এখানে বইতে দেওয়া আছে ইনকাম ট্যাক্স এক্সপেন্স নামে একটা খরচ দেওয়া আছে 6,480। ইনকাম ট্যাক্স দেওয়া আছে 6,480। এর সাথে দেখতে হবে ইনকাম ট্যাক্স পেবল নামে বাড়ছে না কমছে। যদি ইনকাম ট্যাক্স পেবলটা বাড়ে তাহলে হচ্ছে এর সাথে যোগ করতে হবে। আর ইনকাম ট্যাক্স পেবলটা যদি কমে, ইনকাম ট্যাক্স পেবল যদি বাড়ে এর থেকে বিয়োগ করতে হবে। ইনকাম ট্যাক্স পেবল যদি কমে তাহলে এর সাথে যোগ করতে হবে। ইনকাম ট্যাক্স পেবল আগে 1 টাকাও ছিল না, পরবর্তীতে 2160 টাকা হয়েছে, তারপরে ইনকাম ট্যাক্স পেবল বাড়ছে। তারপরে মোট খরচ হয়েছে 6,480, তার মধ্যে বকে আছে 2160, তার মানে নগদ দিছি 2160 টাকা থেকে বাদ দিয়ে। লেস ইনকাম ট্যাক্স পেবল, লেস ইনক্রিজ অফ
ইনকাম ট্যাক্স পেবল 2160 বিয়োগ করলে হয় 4320। এই ছিল ওয়ার্কিং। তাহলে এবার আমরা সরাসরি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ছকে চলে যেতে পারবো। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা হচ্ছে ডিরেক্ট মেথড। ডিটেলস টাকা টাকা ক্যাশ ফ্লো ফ্রম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তো এর মধ্যে যাবে হচ্ছে ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার। তাহলে কাস্টমারের কাছ থেকে কত টাকা পাইছি? 1,76,040 টাকা। 1,76,040 টাকা। এবার যাবে হচ্ছে ক্যাশ পেমেন্ট। কি কি কারণে ক্যাশ পেমেন্ট করছি? সাপ্লায়ারকে পেমেন্ট করছি। সাপ্লায়ারকে পেমেন্ট করছে কত টাকা? 1,14,900। এরপরে প্রদান করছে হচ্ছে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স বের করছিলাম হচ্ছে 32,220। আর হচ্ছে ইনকাম ট্যাক্স, এটা বের করেছিলাম 4,320। এই সব যোগ করে হয় 1,51,440। 1,51,440। রিসিপ্ট থেকে পেমেন্ট বাদ দিলে এখানে হয় 24,600। এরপরে ক্যাশ ফ্লো ফ্রম, এটার নাম হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম নিট ক্যাশ provided by operating activities। এবার আছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস এর মধ্যে যারা আছে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়। দেখা যাচ্ছে সমন্বয় বলা আছে ইকুইপমেন্ট কস্টিং টাকা 32,400 অজ পারচেস। তো ইকুইপমেন্ট পারচেস 32,400। এরপরে দেওয়া আছে ইকুইপমেন্ট পারচেজের পরে সেলস অফ ইকুইপমেন্ট 3,060 টাকা। সেলস অফ ইকুইপমেন্ট
3060, এই 32,400 ঋণাত্মক ছিল, তাইলে 32,400 মাইনাস 3060, 29,340 টাকা, 29,340 টাকা। এটার নাম আছে নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এরপরে আসি ফিনান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে। ফিনান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে দেওয়া আছে বন্ড ওয়ার ইস্যুড অ্যাট এ ফেস ভ্যালু টাকা 16,200। বন্ড ইস্যু আমরা বলেছিলাম আগেই যে ফিনান্সিং এর মধ্যে যায় শেয়ার বা বন্ড ইস্যু আর ডিভিডেন্ড পেইড। তাহলে বন্ড ইস্যু আছে 16,200 টাকা, টাকা ক্যাশ ইন হলো। এরপর বলা আছে ডিভিডেন্ড পেইড। ডিভিডেন্ড পেইড 5,700 টাকা। তাহলে 16,200 থেকে 5,700 বাদ দিলে হয় 10,500 টাকা। এটার নাম আছে নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস। নেট ক্যাশ provided by financing activities। এই 24,600, 29,340 এবং 10,500 সব যোগ বিয়োগ করতে হবে, যেহেতু একটা মাইনাস আর দুইটা প্লাস। 24,600 মাইনাস 29,340 5,760 টাকা হয়। এই যদি 5,760 টাকা এটা আমি উপরে লিখতেছি, অথবা লিখতে পারি এটার নাম এখানে নিট ইনক্রিজ ইন ক্যাশ। এই 5,760 টাকা নিট ইনক্রিজ ইন ক্যাশ। দুইটা লাইনের জন্য আমি একটু এখানে মুছে নতুন করে দিচ্ছি করে 5,760 টাকা, 5,760 এটার নাম আছে নেট ইনক্রিজ ইন ক্যাশ। নেট ইনক্রিজ ইন ক্যাশ। অ্যাড ওপেনিং ক্যাশ। ওপেনিং ক্যাশ আছে 28,620, 28,620 যোগ 28,620 তাতে হয় 34,380 ক্লোজিং ক্যাশ। তাহলে আমরা এ পর্যায়ে কি দেখতে পারলাম যে ডিরেক্ট এবং ইনডাইরেক্ট মেথডের মধ্যে মূল পার্থক্যটা আছে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং এবং ফিনান্সিং এ সেম কাজ। দুইটা পদ্ধতিতেই ক্লোজিং যে কাজগুলো করা হয় একইভাবে করতে হবে। তো আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যত প্রকার অঙ্ক আসার কথা সবই করানো হয়েছে। পরবর্তী অন্য কোনো অধ্যায়ের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ।